আমাদের বর্ষিয়ান নেতা, আমাদের অভিভাবক শ্রী সৌগত রায় মঞ্চে ছিলেন, মেকআপ নিতে চলে গেলেন। অভিনেত্রী শ্রীমতী রুমা দাশগুপ্ত। আমি রুমাদিকে বলছিলাম যে আজ থেকে 2010 সাল, মানে আমাদের সরকার তখন আসেনি। ইনফ্যাক্ট আমার যেহেতু সব মাধ্যমেই একটু একটু কাজ করার ইচ্ছে বরাবরই ছিল, সত্যি কথা বলতে কি আমি 1 বছরের যাত্রা ডিরেক্ট করেছি। সেই পালাটার নাম ছিল জাগো বাংলা জাগো। তা আমার মনে আছে এটা বহু শোটো হয়েছিল 2010 সালে। সরকার তখন এসে পৌঁছয়নি এবং বুঝতেই পারছেন যে নানা রকম প্রতিরোধ, নানা রকম রেজিমেন্টেশন আমাদের সহ্য করতে হয়েছিল। মনে আছে মেদিনীপুরের রাত্রে ওই শোয়ের অভিনেত্রীদের ওপর হামলা হয়েছিল। ওখান থেকে মূল অভিনেতা আমার প্রিন্সিপাল অ্যাক্টর আমায় ফোন করেন। সেসব একটা দিন গেছে। তা ওটা রিহার্সাল হতো উল্টোডাঙায়। তা আমি শুনলাম পাশের ঘরে আরেকটা রিহার্সাল হচ্ছে, সেখানে রিহার্সাল দিচ্ছেন অভিনেত্রী রুমা দাশগুপ্ত, তাঁরই পরিচালনায় পালা। তা আমি দেখলাম দূর থেকে একটা গলাও ভেসে আসছে, একটা খুব সুন্দর মহিলা কণ্ঠ, একটা গান, খুব প্রচলিত জনপ্রিয় গান, বোধহয় শঙ্খবেলা ছবির গান। যাত্রায় আপনারা জানেন যে অনেক সিনেমার গান সেখানে ব্যবহার করা হয়। শঙ্খবেলা মানে আপনারা বুঝতেই পারছেন উত্তম কুমার এবং মাধবীর বিখ্যাত জুটির গান। সুর দেওয়া সুদিন দাশগুপ্ত সুর। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না। হ্যাঁ, তুমি না আমি, তুমি না আমি। সেই গানটা আমি জিজ্ঞেস করলাম এরকমভাবে কে গাইছেন, তখন জানতে পারলাম যে রুমা দাশগুপ্ত গাইছেন। তো ওই প্রথম আমি নাম শুনলাম। কিছুদিন আগে ইনফ্যাক্ট বাংলায় একটা উপন্যাস বেরিয়েছে, সিদ্ধার্থ মুখোপাধ্যায় বলে একজন লিখেছেন, দেশ পাবলিকেশন থেকে উপন্যাস বেরিয়েছে। ইনফ্যাক্ট মানে বেশ খেটে যত্ন করে রুমাদি থাকতে থাকতে তার উপর উপন্যাস লেখা। জীবদ্দশায় বুঝতেই পারছেন মানে কতটা যাত্রা শিল্প এবং যাত্রার উপর রুমাদির অভিঘাত পড়েছে। তার অভিনয়ের প্রায় জীবদ্দশাতেই তিনি একজন জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছেন। আছেন আরেক বিখ্যাত অভিনেত্রী, বিদ্রোহিনী শ্রীমতী শর্মিলা পাল। এটা আমার আহ্বায়ক প্রদীপ মজুমদার একটা করে প্রতি বছরই এখানে এনে একজন যাত্রার বরেণ্য এবং প্রাজ্ঞ শিল্পীকে এনে উদ্বোধনের কাজে সামিল করে এবং তাকে সম্বর্ধনা দেয়। এইটার মধ্যে একটা অতীতের প্রতি এক ধরনের ঋণ স্বীকার আছে। এই অতীতকে মনে রাখা এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। অভিনেতাদের ক্ষেত্রে আপনারা জানেন একটা মানে প্রচলিত লব্জ হচ্ছে এই যে দেহপট শনে নট, সকলই হারা। মানে আমার দেহের দাম যতদিন আছে, আমার শরীরের দাম যতদিন আছে, ততদিনই আমার অভিনয় থাকবে। যেমন লরেন্স অলিভিয়ার তার 47 বছর বয়স হয়ে যাওয়ার পর প্রভাত প্রতিম নট, তিনি আর হ্যামলেট চরিত্রে অভিনয় করেননি, কারণ তিনি বলেছিলেন যে 47 বছর হয়ে যাওয়ার পর ওই চরিত্র অভিনয় করা মানে হয় না। আমাদের এখানে অবশ্য শ্রী শম্ভু মিত্র, প্রভাত প্রতিম অভিনেতা, তিনি 27 বছরের অতিরিক্ত যখন অভিনয় করছেন 4 অধ্যায় উপন্যাসের নাট্যরূপে, তখন বয়স প্রায় 62। কিন্তু এটা ঠিক যে শরীরের একটা ভেঙে যাওয়ার একটা বিষয় থাকে। একজন গল্পকারের যেমন কলম তার পুঁজি, একজন চিত্রকরের যেমন তুলি এবং ক্যানভাস তার পুঁজি, একজন সিনেমা পরিচালকের তার ক্যামেরা যেমন তার অবলম্বন, একজন ভাস্করের, একজন স্কাল্পচারের মাটি যেমন তার অবলম্বন, একজন অভিনেতার আয়ুধ বা পুঁজি হচ্ছে তার শরীর। শরীরই হচ্ছে তার একমাত্র অস্ত্র, এবং শরীর এবং গলা
এবং আমি অভিনয়কে কমপ্লিট শিল্প এই কারণে বলি, শুদ্ধতম শিল্প বলি, যে আপনি যে গান শোনেন, গানে আপনার গলা লাগে, শরীর লাগে না। আপনি যদি নাচ দেখেন, আপনার শরীর লাগে, গলা লাগে না। কিন্তু অভিনয় হচ্ছে একমাত্র প্রদর্শ শিল্পের, পারফর্মিং আর্টের সেই মাধ্যম যেখানে আপনার গলা এবং শরীর দুই লাগে। তাহলে এটাই পিওরেস্ট ফর্ম অফ আর্ট, যেখানে গলা এবং শরীর। আবার দেখুন, শরীরে আবদ্ধ। আপনি শরীর, আমি বড় জোর কি করতে পারি, আমি এখান থেকে তুলে বলতে পারি, বিদ্রোহীন শর্মিলা পাল আপনি যে গানটা গাইলেন মেহরবানি করে, এটা অপূর্ব। কিন্তু আমার হাতটা এই হাতের এই তোলার মধ্যে সীমাবদ্ধ থাকবে। বা কেউ যদি পা তুলে কোনো একটা জেস্চার করেন, সেটা পায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো গলা আমার শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, শরীর আয়তনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, গলার একটা রেজোনেন্স চলে যাচ্ছে। এই যে গলা চলে যাচ্ছে, এইটা অভিনয় আমার মনে হয় যে আশ্চর্য বৈপরীত্য। যেমন ফুটবলের ক্ষেত্রে আমার গোলকিপারকে খুব আশ্চর্য লাগে যে সবাই পা দিয়ে খেলে, গোলকিপার খেলে হাত দিয়ে। এইটা একটা বৈপরীত্য। তো অভিনয়ের মধ্যেও, স্ট্রাকচারের মধ্যেও সেইটা আছে। তাই এই যে গলা যে ছড়িয়ে যাচ্ছে, এটা রাজনীতির লোকেরাও গলা বক্তৃতায় বলে, কোনো ধর্মগুরু বলে বক্তৃতায় দাঁড়িয়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই কথা মানুষ বিশ্বাস করতে পারে, বিশ্বাস নাও করতে পারে। অথচ একই কথা যদি মঞ্চের অভিনেতা বলেন, সেটা যাত্রায় হোক বা স্টেজে বা থিয়েটারে, যে কথা রাজনীতিবিদের কথা মানুষ বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে। রাজনীতিবিদের তার এতদিনকার একটা গড়ে ওঠা যে চেহারা, তার উপর নির্ভর করে। ধর্মগুরুর কথা বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে কেউ কেউ। একই কথা বলা হচ্ছে, মানুষের জয় হোক হয়তো বলা হচ্ছে, মানবতার জয় হোক হয়তো, এই কথাটা, এই বাক্যটা, এই কন্টেন্ট বলা হচ্ছে। সেটা ওই থিয়েটার বা যাত্রার মঞ্চ থেকে একই কথা বলা হচ্ছে, সব মানুষ বিশ্বাস করছে। এইটা একটা আশ্চর্য ম্যাজিক্যাল ক্ষমতা অভিনেতার আছে। দ্য অ্যাক্টর ক্যান ডু ইট। বলে এই যে আমি যদি ডিরেক্টর হই, আমাকে যদি কথা ছড়িয়ে দিতে হয়, তাহলে একজন ডিরেক্টরের দরকার, একজন সার্থক নট, যাকে আমরা পোশাকি নাম দিয়েছি এই উৎসবে, আহ্বায়ক। তো আমার সেই ডিরেক্টরের নট, সেই হচ্ছে আহ্বায়ক, তার নাম প্রদীপ মজুমদার। সে যদি এখানে অ্যাক্টর হিসেবে আমার কণ্ঠ নিয়ে, এই কণ্ঠ হতে গান কে নিলে, আমার কণ্ঠ হতে গান কে নিলে, রবীন্দ্রনাথের সেই কণ্ঠ নিয়ে, জানি না নীলকণ্ঠ আবার বুঝতে পারি না, সেই কণ্ঠ সে ছড়িয়ে দিচ্ছে এই হেলথের মাঠে দাঁড়িয়ে, এবং যাত্রা মাধ্যমের মধ্যে দিয়ে প্রাক ঔপনিবেশিক সব থেকে বাংলার আদি ফর্ম এক্সপ্রেশনে চৈতন্যদেব স্বয়ং অভিনয় করতেন, তিন দিক খোলা মঞ্চে দাঁড়িয়ে করতেন। চৈতন্যদেব যখন রাধা ভাবে ভাবিত হয়ে যখন কমিউনিকেশন করতেন, তখন তার মধ্যে নারী এবং পুরুষ যে যুগ্ম সত্তার যে একটা অপূর্ব সম্মিলন ঘটত, সেটা দেখার জন্য লোকের ভিড় জমে যেত। এবং রমণী দুহুমন মনোভব পেয়ে সলজনী, এই যে যাত্রা শিল্পেও আমরা দেখব বহু অনেক সময় পুরুষরা মহিলা সাজে। দ্য লটস অফ ফর্ম অফ ডিজায়ার তৈরি হয় যখন অভিনয় চলে। এবং আমার নিজের মনে হয় যে যখন একজন অ্যাক্টরের উল্টো দিকে একজন অ্যাক্ট্রেস দাঁড়ান, তিনি পুরুষ বা নারী, সেই ভেদাভেদটা তখন বুঝে যায় অ্যাক্টরের কাছে। সে ওই মহিলার মধ্যে দিয়েই তার দয়িতাকে, তার প্রেয়সীকে, তার বান্ধবীকে সে কল্পনা করতে শুরু করে। এটা লাইভ ফর্মের একটা মজা। তাই এটা যেটা ব্রিটিশ পিরিয়ডের আগে যেটা ছিল, আর ব্রিটিশ পিরিয়ডে আমরা কি পেলাম, থিয়েটার আমাদের সাহেবই, যিনি সাহেবদের থেকে আমদানি করলাম। লেবেদেব বলে একজন রুশ সাহেব আমাদের থিয়েটার বলে একটা ব্যাপার উপহার দিল 1795 সালে। এই থিয়েটার আর যাত্রার একটা অসাধারণ তুলনামূলক আলোচনা করেছেন রবীন্দ্রনাথ তার বিখ্যাত রঙ্গমঞ্চ প্রবন্ধে। সেখানে এখন তো দেখুন, এটা এখন যেটা আছে,
এটা অলমোস্ট প্রসেনিয়াম, মানে অলমোস্ট থিয়েটার। কেননা এটা দর্শকদের থেকে 3 ধাপ উঁচুতে। ফলে আমি এই যে কথা বলছি, এটা স্টেজের অ্যাক্টরও হতে পারে, প্রফেসর অধ্যাপকও হতে পারে। কিন্তু একজন যাত্রার অভিনেতা, যে রবীন্দ্রনাথ বারবার উল্লেখ করছেন তার লেখায় রঙ্গমঞ্চ প্রবন্ধে, যে দর্শক আর অভিনেতা একই প্ল্যাটফর্মে থাকবে, মানে যেখানে অভিনয় চলবে তারই একটা অনুভূমিক প্ল্যাটফর্মে দর্শক। এটাকে যদি আপনি বলেন আমাদের দমদমে এটা খুব ট্র্যাডিশনাল যাত্রা। গত 30-40 বছর ধরে যাত্রা স্টেজে বিবর্তন ঘটলো, যেটা অধ্যাপক সম্প্রতি প্রয়াত গবেষক প্রভাত কুমার দিয়েছে, যে যাত্রা স্টেজে একটা অদ্ভুত বিবর্তন ঘটে গেল। কেননা প্রযুক্তি এসে গেল, লাইটের অনেক গেল, মিউজিক আগে একটা স্ট্রোক দিয়ে শুরু হতো, একটা অর্কেস্ট্রা দিয়ে শুরু হতো, তার নতুন অনেক গ্যাজেটস এসে গেল। বিজ্ঞান প্রযুক্তি আমাদের শরীর বদলে দিতে পারে, কিন্তু হৃদয় কুসুম কুসুম, তোমার মন নাই শুধুই শরীর, পুতুল নাচের রীতি কথায় মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা। কিন্তু সোল আমাদের অখণ্ড এবং অবিকৃত থাকে, হৃদয় আমাদের অবিকৃত থাকে, হৃদয়ে ভাঙচুর চলে। কেননা আপনি 73টা চ্যানেল দেখছেন, সেখানে ক্যাকোফনি হচ্ছে, সেখানে গণশত্রু হিসেবে রাজনীতিবিদকে দাঁড় করানো হচ্ছে, পাবলিক এনিমি। ওকে একটা ঢিল ছোড়ো, আপনি আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়ার যে ফ্রাস্ট্রেশন, আপনার অফিসের বসের কাছে ঝাড় খাওয়ার যে ফ্রাস্ট্রেশন, আপনার রাস্তার পথ চলতি মানুষের একটা অসভ্যতার যে ফ্রাস্ট্রেশন, সেটা একটা নির্গলন ঘটছে আপনার ওই পলিটিশিয়ানদের উপর। মার বেটা, ওকেই মার, ধরে মার। এই হচ্ছে আমাদের এনিমি অফ পিপল, এনিমি অফ দ্য পিপল, গণশত্রু। এই বয়ান তৈরি করছে মিডিয়া, বয়ান তৈরি করছে 4-5। তার মাঝখানে দাঁড়িয়ে আমাদের জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে আমার আধুনিকতাকে বন্দনা করতে হবে, আধুনিকতাকে বন্দনা করতে হবে বলে এই মুহূর্তে গতকাল ফসিলসের রূপম ইসলামের গান দেখার জন্যে দমদম রোডে 30,000 লোক প্রায় একটা উন্মত্ত চেহারা নিচ্ছে। এটা আমার জনপ্রতিনিধি হিসেবে আধুনিকতার প্রতি দায়। আবার আমি আর সৌগত যে এখানে আধুনিক নই, আমাদের যে বয়স হয়েছে, আমরা একটু শেখে, আমরা একটু পুরোনো যুগের লোক, তার প্রতি আমাদের দায় আছে। সেই দায় পালন করার জন্য বাংলার আদি শিল্প, লোকশিল্প, তার প্রতি আমরা আমাদের কমিটমেন্ট দেখাচ্ছি, এখানে যাত্রা উৎসব করি। এটা আমার কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট টুয়ার্ডস দ্য পিপল। কেননা আধুনিকতাকে আমরা গ্রহণ করব, ঐতিহ্যকে আমরা বন্দনা করব। আমি যদি গতকাল ভুলে যাই, তাহলে আমার আগামীকাল খুবই ভয়াবহ এবং অভিশপ্ত। আপনি যদি আপনার পিতাকে যান, তাহলে আগামীকাল আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, সেটা করে কাজের কথা হবে না। আপনার দেহটি বাড়ি থেকে যে মুহূর্তে বেরোলো, আপনার সন্তান একটি শাটার নামিয়ে দিল, বলে কাল থেকে চিনি না, সেটা খুব ভালো কাজ নয়। ফলে আপনাকে যদি সন্তানের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হয়, অর্থাৎ সুধীন্দ্রনাথ দত্ত যেটা বলেছিলেন যে ত্রিকাল চেতন, আমার অতীত আছে বর্তমানের মধ্যে, বর্তমান চলে যাচ্ছে ভবিষ্যতের মধ্যে, যদি বেঁচে থাকতে হয় তাহলে অতীতকে আপনাকে মনে রাখতে হবে। শুধুমাত্র আমরা ফসিলসে নাচবো, আবার আমাকে নমস্কার জানাতে হবে শর্মিলা পাল, রুমা দাশগুপ্ত, যারা যারা আছেন তাদের আমাদের নমস্কার জানাতে হবে, প্রণাম জানাতে হবে। তাহলে আমরা যে বাঙালি অস্মিতার কথা বলছি, আমরা যে বাঙালি আনার কথা বলছি, আমরা যে বাঙালি আনাকে চ্যাম্পিয়ন করতে চাইছি, যে হিন্দি আগ্রাসন আমাদের প্রতি মুহূর্তে গ্রাস করতে চাইছি, যে মনোরীতিক প্যাটার্ন হিন্দুস্তান, যারা তথাকথিত হিন্দু হতে চাইছেন, তারা বুঝতে পারছেন যে মুহূর্তে আপনার এখানে এই বয়ান চেপে উঠবে, বাংলায় যে মুহূর্তে এটা হবে, সে মুহূর্তে আপনাকে আর বাংলা বলতে দেওয়া হবে না, আপনার ছেলে মেয়ে মাতৃভাষা বলতে পারবে না। ইতিমধ্যে একটা বড় জেনারেশন 34 বছর বাংলা ভুলে, তারা বাংলা বলতে চায় না। দু ধরনের ভাষা দাঁড়িয়ে গেছে, একটা তথাকথিত ভদ্রলোকদের ভাষা, সেটা ইংরেজি ভাষা, আর একটা তথাকথিত ততটা ভদ্রলোক নয় তাদের ভাষা, বাংলা ভাষা। তাহলে আপনার মাতৃভাষা মার খাচ্ছে, আপনার মাতৃভাষাকে বাঁচাতে হবে, আমাদের মাতৃভাষাকে বাঁচাতে হবে। এবং এটাও বুঝতে পারছে না হিন্দুস্তান যারা বলছে, তারা যে মুহূর্তে সত্যি বাংলা দখল করতে পারে,
হ্যাঁ, আপনাকে মানে এই যে একটু আগে আমি দেখছিলাম কি সুন্দর এক্ষুনি আমাদের মুড়ি এবং চা লিকার চা খাওয়া শুরু হবে, বাকি সবাইকে ফ্রিতে খাওয়াচ্ছে সমস্ত দর্শককে। পাশে আমি দেখছিলাম দোকানের মধ্যে ফিশ ফ্রাইও বিক্রি হচ্ছে, ফিশ ফ্রাইও থাকবে না, কেননা আপনাদের নিরামিষ খেতে বাধ্য করা হবে।